ওকে, সকলকে স্বাগতম আমার এই ক্লাসে। তো এই ক্লাসে হচ্ছে আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার 9 জৈব অণু যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাকে একদম ক্লিয়ার কাট ভাবে বোঝার চেষ্টা করবো and আমরা পড়ার চেষ্টা করবো যে আমরা কতদূর পারি এই অধ্যায়টা, ঠিক আছে? তো এই অধ্যায়টা হচ্ছে আমাদের বলতে গেলে একটা মানে বলতে পারো যে একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের মধ্যে একটা পড়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টাকে যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। তো সেটার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তোমাদেরকে বুঝাই যে আমি এই প্রোগ্রামটা যে করছি বা আমি যে ক্লাসটা নিচ্ছি কিসের ভিত্তিতে নিচ্ছি বা কি করব আমি এই ক্লাসটাতে, ঠিক আছে? তো সর্বপ্রথম বলে রাখি যে আমি এই অধ্যায়টাকে, এই চ্যাপ্টারটাকে, ঠিক আছে, 4 থেকে 5টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা আমার টার্গেট আছে, ঠিক আছে? প্রতিটা ক্লাসের লেন্থ আনুমানিক 30 থেকে 45 মিনিটের মতো হবে। 30 থেকে 45 মিনিট, 45 মিনিট, ঠিক আছে? প্রতিটা ক্লাসে এক্সাম থাকবে। আমি ক্লাসে যা পড়াইছি তার উপর, ঠিক আছে? যা পড়াইছি তার উপর একটা এক্সাম থাকবে। তো এক্সামটা কোথায় হবে? এক্সামটা পাবে হচ্ছে তোমাদের ভিডিও এর ডেসক্রিপশনে, ঠিক আছে? ডেসক্রিপশনে এক্সামগুলো আনুমানিক 25 থেকে 50 মার্ক বা কখনো কখনো তারও বেশি হইতে পারে। এটা একটা হবে। আর ধরো 1 নাম্বার ক্লাসেরটা পড়া হইলো, 1 নাম্বার ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? 1 নাম্বার ক্লাসের জন্য একটা এক্সাম। 2 নাম্বার ক্লাসের জন্য যে এক্সামটা হবে সেটাতে 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস দুটো একসাথে যে এক্সাম পড়াইছি তা সবগুলো মিলে হবে, অর্থাৎ তোমার রিভিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে রিভিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝছো? তো এইভাবেই কার্যক্রমটা করব। আরো যদি কিছু বলা লাগে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো কিছুক্ষণ পরে, বা শুরু করব যখন তখন বলবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি এখন। এখন আসি আমাদের জৈব অণু যে অধ্যায়টা আছে এই অধ্যায়টাকে। তো এই অধ্যায়ের মধ্যে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করা যায় তার মধ্যে একটু খালি বলে নিই যে মেইন বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং লিপিড। এই চারটা হচ্ছে এই অধ্যায়ের সারমর্ম বা মেইন বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বইটা সাথে নিয়ে বসো, কারণ আমি এখানে কিছু কিছু জিনিস দাগাই দিব। তোমরা সেগুলো স্কেল দিয়ে দাগাই নিবে অথবা হাইলাইটার দিয়ে দাগাই নিবে, ঠিক আছে? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করার ট্রাই করবে, কারণ তোমাদেরকে না পড়লে এক্সাম ভালো করতে পারবে না। হ্যাঁ, এক্সামের যে রেজাল্ট গুলো আছে সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্স, তোমরা যে এক্সামে কত পাচ্ছ, ঠিক আছে, কত স্কোর করতেছো এক্সামে, কত মার্কস পাচ্ছ, সেগুলো অবশ্যই এসে কমেন্ট বক্সে দিবে। আমি কমেন্ট বক্স থেকে তোমাদের এক্সাম এর সবকিছু বুঝতে পারবো যে হ্যাঁ এই ক্লাসটা আমি ভালো করাইছি দেখে সবাই এত মার্ক পাচ্ছে বা এভারেজে এত মার্ক পাচ্ছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো উপরে যে এইটুকু আছে এইটুকু তোমাদেরকে পড়া লাগবে না বলতে গেলে, বা আমি এখন পড়াবো না কারণ এটা দরকার হয় না। তোমাদের মেইন বিষয় যে এখান থেকে শুরু হচ্ছে এটাই পড়াই তোমাদের, ঠিক আছে? জৈব অণু, বায়োমলিকুল, এটা ইংলিশ। সজীব কোষ অসংখ্য অণু দিয়ে গঠিত। এই অণুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র অণু ও বৃহৎ অণু, ঠিক আছে? ক্ষুদ্র অণু হচ্ছে বৃহৎ অণু হচ্ছে যেগুলো একত্র জৈব অণু নামে পরিচিত। সাধারণত 25টিরও বেশি, সাধারণত কতটি বেশি? 25টিরও বেশি মৌলিক পদার্থ নিয়ে, ঠিক আছে? 25টি তো বুঝছি, আর মৌলিক পদার্থটা আমরা একটু বুঝি। মৌলিক পদার্থ বলতে কি বোঝা যাচ্ছে? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে এক ভাঙতে 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 শেষ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন ধরো হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ বা মৌল, ঠিক আছে? আহ পানি একটা যৌগিক পদার্থ, ঠিক আছে? এই দেখো পানিতে হাইড্রোজেনে আছে, অক্সিজেনও আছে। পানিকে ভাঙলে অক্সিজেনও পাওয়া যাবে, হাইড্রোজেনও পাওয়া যাবে, কিন্তু হাইড্রোজেনকে ভাঙলে বা হাইড্রোজেন গ্যাসটা ভাঙলে শুধুমাত্র হাইড্রোজেনই পাওয়া যাবে। একটা দুইটা এরকম করে অনেকগুলো অংশ থাকে। সেই রকম 25টি মৌলিক পদার্থ নিয়ে জৈব অণুগুলো গঠিত, যার ভেতরে 6টি মৌল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 6টি মৌলিক পদার্থ যার জৈব অণু সাধারণ উপাদান হিসেবে কাজ করে। তাহলে কয়টি? 6টি মৌলিক পদার্থ যেগুলো জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে কাজ করে। সেগুলো কি কি? সেগুলো এখানে শর্টকাটে বলা হয়েছে। এটাকে শর্টকাটে আরো ভাবে বলা যায় সি এন চপস, ঠিক আছে? এন চপস দিয়ে তোমরা বলতে পারো এটাকে। এন তে হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? সি তে কার্বন, এইচ তে হাইড্রোজেন, ও তে অক্সিজেন, পি তে ফসফরাস, এস তে সালফার। এখানে দেখো কার্বন,
হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এগুলো কি? এই 6টা হচ্ছে সাধারণ উপাদান, মৌলিক পদার্থ, সাধারণ মৌলিক পদার্থ, যেগুলো সাধারণ জৈব অণু সাধারণ উপাদান হিসেবে কাজ করে। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে তোমাদের আম, আহ, জীবজগতের গঠনের প্রেক্ষিতে 6টি অণুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ পরমাণু হচ্ছে কার্বন। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু। এই কারণে বলা হয়ে থাকে পৃথিবীর জীবনে ভৌত ভিত্তি হচ্ছে কার্বন। পৃথিবীর জীবনে ভৌত ভিত্তি কি? পৃথিবীর জীবনে ভৌত ভিত্তি হচ্ছে কার্বন। কার্বন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর পৃথিবীর জীবনের ভৌত ভিত্তি, পৃথিবীর জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে, এমনি যদি বলে যে আহ, আহ, জীবনের ভৌত ভিত্তি কি, তাহলে বলতে পারবো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। আর যদি বল পৃথিবীর জীবনের ভৌত ভিত্তি কি, তাহলে অবশ্যই কার্বন। ঠিক আছে, এটা হয়েছে এখানে। আমি যেগুলা যেগুলা গোল গোল করে দাগাইছি, চতুর্ভুজ করে দাগাইছি, সেগুলো তোমরা দাগাই নিবে। ঠিক আছে, আর যেভাবে বললাম যে এন চপসটা একটা শর্টকাট, এটা একটা শর্টকাট বলতে পারো, বা নেমোনিক বলে এগুলোকে। তো এটা লিখে নিবে খাতায়। ঠিক আছে, এই যে এখানে যেটা আছে CHNOPS, এটা তোমরা পড়তে পারো, বাট ওইটার চেয়ে এটা মনে রাখা সহজ, আই থিঙ্ক। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে একটা সুন্দর পরীক্ষা দেওয়া আছে। এই পরীক্ষাটা হচ্ছে উলার মিলার এবং উরের অজৈব অণু থেকে জৈব অণু বিশ্লেষণ পরীক্ষা। এইটা নিয়ে অনেক গবেষণা করছে আমাদের স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উরে। তো সেই পরীক্ষার একটা সুন্দর ছক, বা বলতে গেলে একটা সুন্দর ধারাবাহিকতা বা ফ্লো চার্ট এখানে দেওয়া হয়েছে। তোমরা কি পরীক্ষা করছে সেই পরীক্ষাটার একটা সংক্ষিপ্ত রূপ ওখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আসি। জীবদেহেও কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড নামে 4 ধরনের জৈব উপাদান, 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। কার্বোহাইড্রেটের বাংলা নাম কি? কার্বোহাইড্রেটের বাংলা নাম হচ্ছে শর্করা। ঠিক আছে, প্রোটিনের বাংলা নাম কি? প্রোটিনের বাংলা নাম হচ্ছে আমিষ। ঠিক আছে, আর লিপিডের বাংলা নাম হচ্ছে স্নেহ। এবার তো চেনা চেনা লাগতেছে, তাই না? কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো লিপিড, এগুলা বাদ দিয়ে কি বলা যাবে? বাংলায় বলতে পারবো শর্করা, আমিষ এবং স্নেহ। এই 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। এর ভেতরে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড এই দুটি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুটি জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু গঠিতই হয় না। ঠিক আছে, বুঝতে পারতেছ? যদি প্রোটিন আর লিপিড, এই প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড ছাড়া, সরি, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড ছাড়া জৈব রাসায়নিক, এই দুই জৈব রাসায়নিক পদার্থ ছাড়া কোনো সজীব বস্তু গঠিতই হয় না। তাহলে সজীব বস্তু গঠিত হয় না কোন 2টা রাসায়নিক বস্তু পদার্থ ছাড়া? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড ছাড়া সজীব বস্তু তৈরি হয় না বা গঠিত হয় না। এখান থেকে বিভিন্ন ধারণা টারণা করা হয়, বিজ্ঞানীরা বিভিন্ন রকমের পরীক্ষা করে, এটা তোমরা রিডিং পড়ে নিবে। ঠিক আছে, কিভাবে কি হয় সেটা রিডিং পড়ে নিয়ে এখন আসো যে পরীক্ষাটা করছিল, যে পরীক্ষাটা আছে কি কিভাবে পরীক্ষা করছিল, কোন ল্যাবরেটরি কি করছিল, পরীক্ষাটার ফলাফলটা আমরা জানি নেই। ঠিক আছে, পরীক্ষাটার ফলাফল হচ্ছে এটা যদি আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে পরীক্ষাটার ফলাফল হচ্ছে তারা প্রমাণ করেন যে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি করা সম্ভব। কারা প্রমাণ করেন? স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে কোথায়, এই যে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে এরা পরীক্ষাগারে কৃত্রিম পরিবেশে পরীক্ষা করেন, এবং পরীক্ষা করে তারা পান যে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি করা সম্ভব। অর্থাৎ পৃথিবীতে বা অন্যান্য যে কোনো প্রাকৃতিক পরিবেশে আম, অজৈব অণু যেগুলো আছে ওই অজৈব অণু থেকে জৈব অণু তৈরি করা সম্ভব। ঠিক আছে, এখন আসো তারপর পড়ি। এগুলা কিন্তু এখন মেইন পড়ায় ঢুকে গেছে আমরা। ঠিক আছে, জীবদেহের মূল উপাদান কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড। শর্করা, আমিষ, নিউক্লিক অ্যাসিড এবং স্নেহ। যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তাদেরকে কোষের জীবজ পলিমার বলে। তাদেরকে কোষে বলে কি? জীবজ পলিমার। জীবজ পলিমার বলে। এই পলিমার কথাটাকে একটু ভাঙ্গে দেখাই তোমাদের। ঠিক আছে, পলিমার কথাটাকে একটু পরে ভাঙ্গে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আসো। যেমন কার্বোহাইড্রেট সরল সুগারের, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের, নিউক্লিক অ্যাসিড মনোনিউক্লিওটাইডের, লিপিড ফ্যাটি অ্যাসিডের জীবজ পলিমার। এখন দেখো জীবজ পলিমার কাকে বলে এন্ড কিভাবে জীবজ পলিমার গঠিত হয়, পলিমার বলতে কি বোঝায় এন্ড মনোমার বলতে কি বোঝায়, এটাকে একটু ভাঙে দেখাই তোমাদেরকে। ঠিক আছে, এখন যদি আমি এখানে একটু পেজ অ্যাড করি, তাহলে দেখো আমরা 2টা টার্ম পাবো। ঠিক আছে, টার্মগুলো কি? একটা হচ্ছে মনোমার, আর একটা হচ্ছে পলিমার। ঠিক আছে, এখন বলো তো কোনটা একক আর কোনটা বেশি? মনো মানে কি? মনো মানে হচ্ছে সিঙ্গেল বা একক, ধরে নিলাম একক। ঠিক আছে, সিঙ্গেল সর্বনিম্ন যেটা। আর পলি, পলি যে আছে, পলি মানে হচ্ছে
অনেক, এক বা একের অধিক, দুই বা ততোধিক, এগুলা মানে হচ্ছে বেশি, অনেক। ঠিক আছে? তাহলে কোনো কিছু বেশি হইতে গেলে কি করা লাগে? একটা একক লাগে না? তো মনোমারের মাধ্যমে মনো সরি মনোমার এর মাধ্যমে কি তৈরি হয়? পলিমার তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ এই একশোটা মনোমার নিয়ে, কথার কথা, 100টা মনোমার নিয়ে একটা পলিমার তৈরি হবে। ঠিক আছে? এখন দেখো, আমরা যে এখানে পড়লাম যে কোনটা কিসের মনোমার এবং কোনটা কিসের পলিমার, তাহলে দেখো, সরল সুগারের পলিমার হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, এগুলো সবগুলোই জীবজ পলিমার। কিভাবে? এখানে দেখো, লিপিড কত কি দিয়ে গঠিত। লিপিড এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা লিপিড। ঠিক আছে? এটা পুরোটাই হচ্ছে লিপিড। এই পুরোটাই একটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? এই পুরোটাই একটা কার্বোহাইড্রেট অণু। এই পুরোটাই একটা প্রোটিন অণু। ঠিক আছে? এখন দেখো, এখানে কত ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছ, এই যে জিনিসগুলা, এই যে ছোট ছোট জিনিসগুলা, এটা যদি আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। ওয়েট, কোথায় গেল? এই যে দেখো, এই যে ছোট ছোট করে যে দেখতে পাচ্ছ এখানে, এই ছোটগুলা কি? এগুলা যে কোনো একটা তো একক হইতে হবে, তাই না? এগুলা তো যে কোনো একটা করে নাম আছে। এগুলা হচ্ছে তোমার মনোমার। এই যে ছোট ছোট, এই যে এখানে দেখো, এটা ডিএনএ এর ক্ষেত্রে, ডিএনএ ডাবল হেলিক্স এর ক্ষেত্রে, তারপরে এই যে এখানে দেখো বা এখানে দেখো, এগুলা কি? এগুলা হচ্ছে তোমার মনোমার। অর্থাৎ অনেকগুলা মনোমার নিয়ে একটা কি তৈরি হবে? একটা পলিমার তৈরি হবে। ঠিক আছে? তো অনেকগুলো মনোমার নিয়ে কি তৈরি হবে? অনেকগুলো মনোমার নিয়ে একটা পলিমার তৈরি হবে। এখন কিরকম মনোমার এবং কিরকম পলিমার তৈরি হবে? এখন যদি আমি চিনি তৈরি করতে চাই, ঠিক আছে, চিনি তৈরি করতে গেলে আমার কি লাগবে? চিনি করতে সুগার কেন লাগবে, যেটাকে আখ বা কুসার বলে। তো একটা চিনির দানার মধ্যে অনেকগুলো আখের রস থাকতে পারে। ঠিক আছে? ঠিক সেই রকমই আমাদের জীবজ পলিমার গুলো কি? প্রথমটা হচ্ছে কার্বোহাইড্রেট, সরল সুগারের পরিমাণ। ঠিক আছে? কার্বোহাইড্রেট কিসের পলিমার? সরল সুগারের পরিমাণ। পলিমার বিশ্লেষণ। দেখো, অনেকগুলো অনেকগুলো সরল সুগার সরল সুগার মিলিত হয়ে কি তৈরি করে? মিলিত হয়ে তৈরি করে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। ঠিক আছে? এবার আসো, অনেকগুলো কি, এবার কি বলছে? এরপরে কি বলছে? অনেকগুলো প্রোটিন, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড কি তৈরি করবে? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করবে। এবার আরেকটা আসি, আর কি আছে? আর কি আছে এখানে? হচ্ছে অনেকগুলো মনোনিউক্লিওটাইড কি তৈরি করবে? নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে? অনেকগুলো মনোনিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড কি তৈরি করবে? নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। এই বানানটা হয়তো একটু ভুল গাইতে পারে আমার, বাংলায় লেখা উচিত ছিল আমার, বাংলায় লিখে দিই। ঠিক আছে? অনেকগুলো নিউক্লিক অ্যাসিড মিলে কি তৈরি করবে? নিউক্লিক অ্যাসিড তৈরি। অনেকগুলো মনোনিউক্লিয়েট মিলে নিউক্লিক নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে? বা নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। এটা উচ্চারণটা বিভিন্ন হইতে পারে, বাট মেইন জিনিস হচ্ছে অনেকগুলো মনোনিউক্লিওটাইড মিলে কি তৈরি করবে? নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। এরপর কি আছে? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মিলে কি তৈরি করবে? লিপিড তৈরি করবে। অনেকগুলো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি তৈরি করবে? লিপিড তৈরি করবে। লিপিড তৈরি করবে। ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কি? এগুলা হচ্ছে মনোমার। এগুলা কি? মনোমার। মনোমার বা একক। আর এগুলা কি? এগুলা হচ্ছে পলিমার। ঠিক আছে? এগুলা হচ্ছে পলিমার। বুঝছো? তো
তো অনেকগুলো মনোমার মিলে কি তৈরি করবে, অনেকগুলো একটা পলিমার তৈরি করবে। তো অনেকগুলো সরল সুগার মিলে কি তৈরি হয়, অনেকগুলো সরল সুগার মিলে তৈরি হয়, অনেকগুলো সরল সুগার মিলে তৈরি হয় কার্বোহাইড্রেট, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় প্রোটিন, অনেকগুলো মনোনিউক্লিওটাইড মিলে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি হয় কি লিপিড। তো এইখানে এগুলোকে বলছে। আর এই যে এগুলা আছে এগুলা কি বলা হয়, এগুলাকে টোটাল বলা হয় জীবজ পলিমার, এগুলোকে বলা হয় জীবজ পলিমার। ঠিক আছে, এখন আসি এই অধ্যায়ে আমরা এই 4 ধরনের জৈব অণুর সময় আলোচনা করবো। এখন দেখো এটার এই অধ্যায়ে যে বেসিকটা ছিল তো সেই বেসিকটা শেষ। এখন আসবো আমরা এক একটা করে কার্বোহাইড্রেট সম্পর্কে পড়বো, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়বো, প্রোটিন সম্পর্কে পড়বো, লিপিড সম্পর্কে পড়বো। ঠিক আছে, এবার আসো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। কার্বোহাইড্রেট জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক ও সঞ্চয়ী উপাদান ও শক্তির ভান্ডার হচ্ছে কার্বোহাইড্রেট। জীবদেহের একটি গুরুত্বপূর্ণ, এটা আমি কালারটা মিস করি, জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয় উপাদান, গাঠনিক গাঠনিক সঞ্চয়ী উপাদান, সঞ্চয়ী উপাদান এবং শক্তির ভান্ডার হচ্ছে কার্বোহাইড্রেট। অর্থাৎ কার্বোহাইড্রেটের কি কি কাজ বলতো? 1 নম্বর কাজ কি? এটা হচ্ছে গাঠনিক একটা উপাদান। ঠিক আছে, গাঠনিক উপাদান। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সঞ্চয়ী উপাদান, সঞ্চয়ী উপাদান। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে শক্তির ভান্ডার, এটা শক্তির ভান্ডার। এখন দেখো গাঠনিক উপাদান বলতে কি বোঝায়? আমাদের যে জীবদেহটা গঠিত হয়েছে এই জীবদেহের অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান। অর্থাৎ শুধু আমাদের দেহটা শুধুমাত্র কার্বোহাইড্রেটে গঠিত হয়নি, আরো অন্যান্য অনেক কিছুতে গঠিত হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। ঠিক আছে, সঞ্চয় উপাদান কি কি সঞ্চয় করে বা না করে এগুলো বিষয়ে আরো নিচে আসবে। অর্থাৎ কার্বোহাইড্রেট কিছু না কিছু সঞ্চয় করে থাকে এবং শক্তির ভান্ডার হিসেবে কাজ করে। আমাদের যে হাত পা বাহু এবং অন্যান্য যে চলাফেরা করতে বা উঠা বসা করতে আমরা যে শক্তি ইউজ করে থাকি সেটা শক্তির ভান্ডার হিসেবে কি করে, কার্বোহাইড্রেট কাজ করে। আচ্ছা, এখন একটা সিম্পল প্রশ্ন করে রাখি, বলো তো তোমাদেরকে কার্বোহাইড্রেট কোনগুলো? ঠিক আছে, বলো কার্বোহাইড্রেট কোনগুলো? তোমাদেরকে একটা সিম্পল প্রশ্নটা করে রাখলাম, এই প্রশ্নটা তোমরা কিছুক্ষণ পরের মধ্যে উত্তর দিবে। আর যদি পারো তাহলে এখনই কমেন্ট বক্সে জানাই দাও যে কার্বোহাইড্রেট কোনগুলো। ঠিক আছে, আর না পারলে আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে বই থেকে বলে দিব। এখন আসি, কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক যৌগ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক যৌগ, জটিল প্রাকৃতিক যৌগ। কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক যৌগ। আরে বলে গেল। ঠিক আছে, যা প্রধানত কি কার্বন নিয়ে, হাইড্রোজেন নিয়ে এবং অক্সিজেন মৌল নিয়ে গঠিত। কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বোহাইড্রেট গঠিত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টা মৌল নিয়ে গঠিত। এখানে দেখো কার্বোহাইড্রেট গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট একটা উদাহরণ। ঠিক আছে, তো গ্লুকোজের এখানে একটা ছবি দেওয়া আছে, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12। ঠিক আছে, তো গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের যে উদাহরণটা আছে সেই উদাহরণটা যদি আমরা দেখি তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, কার্বন পাওয়া গেছে। ঠিক আছে, কার্বন কয়টা আছে? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা, এই যে 6টা। ঠিক আছে, তো 6টা কার্বন আছে, সাথে হচ্ছে 12টা হাইড্রোজেন আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে 2টা আছে। ঠিক আছে, এন্ড আরেকটা কি বলছিল আমাদের, আরেকটা বলছিল অক্সিজেন। এই দেখো আরেকটা অক্সিজেন পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বোহাইড্রেট হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে 3টি প্রধান জিনিস নিয়ে গঠিত, সেটা মৌল নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঢাকায় দাও। ঠিক আছে, কার্বোহাইড্রেট কার্বন, অক্সিজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু অনুপাত কত? 1:2:1। অনুপাতটাকে কিভাবে বোঝায়? অনুপাতটাকে বোঝানোর জন্য আমি যদি বলি, দেখো এই যে কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বন থাকবে 1:2 বা রেশিও, হাইড্রোজেন থাকবে 2:2 বা রেশিও, আর অক্সিজেন থাকবে 1। তাই এটা কিভাবে বোঝা যায়? যদি কার্বন যদি 6টা থাকে, কার্বন যদি 6টা থাকে, 6টা কার্বন আছে, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? ডাবল হয়ে যাবে, 12টা থাকবে।
অক্সিজেন কত থাকবে? 1। 1 মানে কত? এখানে 6 ধরছি। তাহলে গ্লুকোজ, এটা একটা যদি গ্লুকোজের সংকেত বলি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এখানে দেখো তো আমাদের অনুপাতটা মিলছে কিনা, 1:2:1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আহ, অনুপাত বা আমাদের কার্বোহাইড্রেটের অনুপাত। ঠিক আছে, এবার আসো কার্বোহাইড্রেটের সাথে উদ্ভিদের সবুজ অংশের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়। বিশাল বড় লাইন, এটাকে আমরা একটু ভাঙ্গে ভাঙ্গে পড়ি। ঠিক আছে, কি কি বলছে যে উদ্ভিদের সবুজ অংশ, উদ্ভিদের সবুজ অংশ কোনটা বলো দেখি? উদ্ভিদের সবুজ অংশ একটা হচ্ছে পাতা, এই উদ্ভিদের পাতায়। ঠিক আছে, উদ্ভিদের পাতায় আমাদের কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? প্রথমত বলছে যে আমাদের সূর্যালোকের উপস্থিতি লাগবে। কিসের উপস্থিতি লাগবে? সূর্যালোকের উপস্থিতি লাগবে। আর কি বলছে? আমাদের সূর্যালোকের উপস্থিতি লাগবে। আর কি বলছে? আর বলছে যে ক্লোরোফিল লাগবে। কি লাগবে? ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিল, ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিল কি করবে? সহায়তা করবে। সহায়তা মানে সহায়তাকারীটাকে কি বলা হয়? এদেরকে বলা হয় প্রভাবক। প্রভাবক। ঠিক আছে, তো কি বলছে? উদ্ভিদের সবুজ অংশে পাইলাম পাতায়, কিসের সাহায্যে? সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে বা ক্লোরোফিলের সহযোগিতায়। কিসের কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড CO2 এবং কি পানির মাধ্যমে। পানি, এই দুইটা বিক্রিয়ক হিসেবে কাজ করে। কাজ করে কি তৈরি করে? কাজ করে তৈরি করে C6H12O6 বা গ্লুকোজ, এবং সাথে কার্বন এবং সাথে অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, এবং সাথে অক্সিজেন তৈরি করে এবং পানি তৈরি করে, আরো পানি তৈরি করে, যেটা জলীয় বাষ্প হিসেবে উঠে যায়। ঠিক আছে, তো এখন দেখো উদ্ভিদের সবুজ অংশ অর্থাৎ পাতায় সূর্যালোক এবং ক্লোরোফিলের সহযোগিতায়, এখানে সূর্যালোকটা লিখে দেই। সূর্যালোক, এগুলো হচ্ছে প্রভাবক গুলা যেগুলো আমাদেরকে বিক্রিয়ায় সাহায্য করে, সেটাকে উপর নিচে লেখা হয়, টানের উপর নিচে লেখা হয়। ঠিক আছে, এবং ক্লোরোফিল, ক্লোরোফিল, সূর্যালোক, উদ্ভিদের সবুজ অংশে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহযোগিতায় কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট উৎপন্ন করে। তো কার্বোহাইড্রেট এখানে কি উৎপন্ন হয়েছে? কার্বোহাইড্রেটটা এখানে উৎপন্ন হয়েছে গ্লুকোজ, এটাকে বলে গ্লুকোজ। গ্লুকোজ, ঠিক আছে, এটা মোস্ট কি বলবো, এটা হচ্ছে মোস্ট ফেমাস একটা উদাহরণ আমাদের কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো তোমরা এগুলো সব ক্লাস শুনতে বুঝতে পারবে পরে। এখন মেইন মেইন যেগুলো দরকার হয় সেগুলো পড়ো। এটা তো নয়, এটা এই স্লাইডটা। ঠিক আছে, এরপর আসো, এরপর কি বলছে? তারপর এখানে দেখছো আমরা কিন্তু এই যে বিক্রিয়াটা করে নিলাম, এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের একটা মনে রাখতে হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক, সালোক সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এটা একটু মনে মনে রাখতে হবে। এবার আসো, এবার আসো কি বলছে দেখো। এটা তো হইলেই, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে উদ্ভিদের সবুজ অংশের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তা পানি, এটা করে নিব, ওটা মুখস্থ করে নিতে হবে এবং বিক্রিয়াটা মুখস্থ করতে হবে। উপরে যে বিক্রিয়াটা দেখলাম ওটা মুখস্থ করতে হবে। আমাদের প্রতিদিনের খাবারের একটি বড় অংশ হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আমাদের শরীরের পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূল 7টি পুষ্টি উপাদান কি কি? 7টি পুষ্টি উপাদান: পানি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন ও মিনারেলস ঠিক আছে, এবার আসি দেখো। এবার এটাকে যদি দেখো তোমরা, দেখো পানিটা বোঝা যাচ্ছে যে পানিটা আমরা খাই। এছাড়া কি আছে? কার্বোহাইড্রেট বা কি শর্করা আছে। ফাইবার কি? ফাইবার হচ্ছে আঁশ। ঠিক আছে, এটা হচ্ছে খাদ্য আঁশ, খাদ্য ফাইবার। ফাইবার হচ্ছে আঁশ। ফ্যাট কি? ফ্যাট মানে হচ্ছে চর্বি, ফ্যাট মানে চর্বি। প্রোটিন মানে কি? আমিষ। ভিটামিন মানে কি? ভিটামিন মানে হচ্ছে, এটা ভিটামিনের একটা সুন্দর নাম আছে, আমি ভুলে গেছি, নামটা ভুলে গেলাম। যাই হোক, ভিটামিন হচ্ছে খাদ্য প্রাণ মেবি বলা হয় ভিটামিনকে। ঠিক আছে, ভিটামিন এবং মিনারেলস, এই 7টা উপাদান নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তৈরি হয়।
তার একটি হলো কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণ উপস্থিত থাকলে তা শরীরে ফ্যাট বা চর্বি হিসেবে পরিণত থাকে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি এটা তোমাদেরকে একটু বুঝাই বলি, ঠিক আছে? দেখো, একটা মানুষের, যদি একটা মানুষ বলি যে এ একটা মানুষ, ঠিক আছে, মানুষের ছবি আঁকা যায় না, তো আমি বলি এ একটা মানুষ, এর প্রতিদিন লাগে হচ্ছে 2 গ্রাম শর্করা, ধরে নিলাম 2 গ্রাম শর্করা লাগে। তো এ খাইছে হচ্ছে 10 গ্রাম শর্করা, ঠিক আছে? এর লাগে 2 গ্রাম, এ খেয়ে ফেলছে 10 গ্রাম। এখন এই বাকি যে 2 গ্রাম তো শরীর নিয়ে নিবে, এখান থেকে 2 গ্রাম শরীর নিয়ে নিবে, বাকি যে 8 গ্রাম থাকলো, হুম, 2 গ্রাম শরীর নিয়ে নিল, ঠিক আছে, 2 গ্রাম শরীর নিয়ে নিল, আমাদের বাকি থাকলে কত? বাকি থাকলো 8 গ্রাম। এই 8 গ্রাম কি থাকবে? 8 গ্রাম তো কোথাও কিছু একটা কাজে লাগবে, খাদ্য, কার্বোহাইড্রেটকে তো শরীর অত সহজে বের করে দিবে না। যে একটা ভালো জিনিস পাইছি অত সহজে বের করে দেবো আমি? আমি তো অত সহজে বের করে দিব না। তো এই 8 গ্রামকে কি হবে, এই 8 গ্রাম মেইনলি কি হিসেবে জমা থাকে? এই 8 গ্রাম মেইনলি ফ্যাট বা চর্বি হিসেবে জমা থাকে, ঠিক আছে? ফ্যাট বা চর্বি হিসেবে জমা থাকে। শরীরে শর্করার ভাঙ্গনের পর নানা রকম ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত হয় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্রতম অংশে এসে পৌঁছালে সেটি শরীরের নানা স্থানে শোষিত হয়। এখন এই যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখো, এই চিত্রটাকে যদি একটা ভাগ করি আমি, ঠিক আছে, ধরো এই ভাগটা করলাম, ঠিক আছে, এখানে এরকম কয়টা ভাগ করা যাবে? 4টা ভাগ করা যাবে না? দেখো তো 4টা ভাগ। এটা অ্যাজ এ বুঝার জন্য আমি বলতেছি, জাস্ট তোমরা সিরিয়াসলি নিও না, এটা বুঝার জন্য। দেখো, 1 2 3 4, 4টা ভাগ করা যাবে। এটার মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে না? দেখো তো, এই যে ছোট ভাগগুলা, এই যে ছোট ভাগগুলা, এগুলা আছে না? তো দেখো এখানে কি বুঝাইছে, শরীরে শর্করার ভাঙ্গনের পর নানা রকম ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত হয়। যেমন ওই একটা অণুকে আমরা 4টা অঙ্গে ভাগ করলাম, পর্যায়ক্রমে আরো ভাঙলাম, ভাঙলে কি, ভাঙলে পাওয়া যাবে ক্ষুদ্রতম অংশ। এই ক্ষুদ্রতম এসে পৌঁছালে, অর্থাৎ এই যে ছোট 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 গুলো আছে না, এই যে ছোট ছোট ছোট, এই যে ছোট গুলো আছে, এইরকম একটা জায়গায় এসে পৌঁছালে সেটা শরীরের নানা স্থানে শোষিত হয়। অর্থাৎ ডিরেক্ট কার্বোহাইড্রেটকে আমাদের শরীর শোষণ করতে পারে না। শুধু কার্বোহাইড্রেট না, যে কোনো খাদ্য উপাদান বা যে কোনো কিছু, আমরা একটা আম খাই, আমের মধ্যে কত কিছু থাকতে পারে। আমরা ভাত খাই, ভাতের মধ্যে কত কিছু থাকতে পারে। ডাল খাই, আমরা ডালের মধ্যে কত কিছু থাকতে পারে। শুধু তো ভিটামিন বা খাদ্য আসলে আম তৈরি হয় না, বা শুধু তো শর্করা নিয়ে ভাত তৈরি হয় না, ভাতের মধ্যে তো আরো কিছু একটু থাকে। শুধুমাত্র প্রোটিন নিয়ে তো ডাল বা কিছু তৈরি হয় না, বা রুটির মধ্যে তো শুধুমাত্র শর্করা থাকে না। এই বিষয়গুলা আহ, বুঝতে হবে, ঠিক আছে? ওই যে শর্করাটা পুরাটাই শর্করা, একটা বড় একটা শর্করা অণুকে ভাঙা হলো, ভাঙে ছোট একটা ক্ষুদ্র অণুতে পরিণত করা হলো, সেই ক্ষুদ্র অণুকে আবার ভাঙা হলো, ভেঙে ক্ষুদ্রতম অংশে নিয়ে আসা হলো। তো সেই ক্ষুদ্রতম অংশটা আমাদের শরীরে নানা স্থানে শোষিত হয়। এবার আসো, কয়েকভাবে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করা যায়, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। এদিকে এবার নজর দাও, এবার মনোযোগ দাও, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা প্রচন্ড সুন্দরভাবে বুঝতে হবে, নাহলে বুঝতে পারবে না। কয়েকভাবে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করা যায়। একটি তোমরা সবাই জানো, এক ধরনের কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি, দানাদার, পানিতে অদ্রবণীয়, যেটি সুগার নামে পরিচিত। এখন দেখো, সুগার নামে পরিচিত সবচেয়ে বেশি পরিচিত কোনটা বলো তো? চিনি, ঠিক আছে? চিনি একটা সবচেয়ে পরিচিত হিসেবে পরিচিত, সবচেয়ে পরিচিত কার্বোহাইড্রেট, ঠিক আছে? এখন কার্বোহাইড্রেটের এই বিষয়টা আমরা জানি, আমরা ট্রিক অনুসারে শিখবো। প্রথমত আসি কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। হুম, কার্বোহাইড্রেট, হাইড্রেটের শ্রেণী বিভাগ, ঠিক আছে? আমার লেখা একটু খারাপ হইতে পারে, তোমরা একটু কনসিডার করিও। হুম, শ্রেণীবিভাগ দুইটা জিনিস পাওয়া যাবে, একটা পাওয়া যাবে হচ্ছে সুগার, ঠিক আছে, আর একটা পাওয়া যাবে কি, স্টার্চ। কি পাওয়া যাবে? আর একটা স্টার্চ পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা শর্টকাটে শিখবো, এটা ট্রিক অনুসারে শিখবো, মনোযোগ দাও এদিকে। এখন দাও, সুগারের কি কি, যদি আমরা বলি, সুগারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কি? স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্টি, ঠিক আছে? তারপর কি বলবে? দানাদার, পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, ঠিক আছে? দেখো, স্বাদে মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়।
যেটা কি নামে পরিচিত? সুগার নামে পরিচিত। যেটা কি নামে পরিচিত? পরিচিত। এখন স্টার্চ যে আছে, স্টার্চ হচ্ছে সুগারের পুরোটাই বিপরীত, পুরো বিপরীত। ঠিক আছে, কিরকম বিপরীত? ওইটা সাদা মিষ্টি, আমি বলবো, এটা বলবে না ভাই ওইটা সাদা মিষ্টি, তুই সাদা মিষ্টি, আমি সাদা মিষ্টি হব না। স্বাদে মিষ্টি নয়, বা স্বাদে অমিষ্ট, স্বাদে মিষ্টি নয়, স্বাদে মিষ্টি নয়। লেখাটা একটু গাঢ় করে লিখি, ঠিক আছে, এটা লিখি। এরপরে হচ্ছে এটা বলছে দানাদার, কি বলবে, এটা কি হবে তাহলে? অদানাদার। কি হবে? অদানাদার, দানাদার। আরেকটা কি বলছে? আরেকটা এখানে বলছে পানিতে দ্রবণীয়। হুম, পানিতে দ্রবণীয়, তাহলে এটা কি হবে? পানিতে অদ্রবণীয়। পানিতে, পানিতে অদ্রবণীয়। কি হবে? অদ্রবণীয়, দ্রবণীয়। তোমরা খাতার মধ্যে এইরকম সুন্দর করে একটা ছক করে এটা তুলে নাও। আমি তোমাদেরকে 2-3 মিনিট দিচ্ছি, তোমার খাতার মধ্যে এটা সুন্দর করে তুলে নাও। আমি বুঝাচ্ছি, তোমরা লিখো, আমি বুঝাচ্ছি, ঠিক আছে? এখন দেখো আমরা কি কি বুঝলাম, যে কার্বোহাইড্রেটের দুইটা শ্রেণীবিভাগ আছে, যেটা হচ্ছে সুগার একটা, আর এটাকে কি বলে? বলে স্টার্চ বলে, ঠিক আছে? তার মধ্যে সুগারটা হচ্ছে স্বাদে মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়, যেমন চিনি, চিনি হইতে পারে। তারপরে হচ্ছে আর একটা স্টার্চ আছে, স্টার্চ হচ্ছে সুগারের পুরাটাই বিপরীত। কি বিপরীত? স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। এটা তোমরা একটা সুন্দর করে স্ক্রিনশট তুলে নিতে পারো। তো এটার উদাহরণ বা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল গুলো বই থেকে দেখি, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এই দেখো, এক্সাম্পল যদি দেখি, এই সুগারের কি আছে? সুগারের আছে গ্লুকোজ। হুম, সুগারের উদাহরণ কি আছে? গ্লুকোজ। আমরা আর একটা সুন্দর উদাহরণ পড়বো, সেটা হচ্ছে গ্লুকোজ তো পড়বই, গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ। আর এটা পড়বো হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ মেইনলি হচ্ছে গাছ থেকে যে সব জিনিস, জাতীয় জিনিস পাওয়া যায়, গাছ থেকে মিষ্টি জাতীয় কি কি পাওয়া যায়, যেমন ধর আম পাওয়া যায়, আম কিন্তু মিষ্টি, পাকা আম মিষ্টি। তো পাকা আমে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। পাকা আমে ডিরেক্টলি গ্লুকোজ থাকে না, ফ্রুক্টোজ থাকে। সেম জিনিস সুগার, দুটাই সুগার, ঠিক আছে? আর স্বাদে অমিষ্ট জিনিসগুলোর মধ্যে কি কি আছে? স্বাদে অমিষ্ট স্টার্চ আছে, দেখো অন্যটি হচ্ছে কি স্টার্চ। স্টার্চ কি মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। এদের আমাদের পরিচিত উদ্ভিদ থেকে পাওয়া যায়, চাল, ময়দা, আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে কি আছে? স্টার্চ আছে। কি মানে? চাল, এক্সাম্পল দেই এটা, ঠিক আছে? এক্সাম্পল, চাল, ময়দা, আর কি, আলু, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের স্টার্চ। এছাড়াও আরেকটা হচ্ছে আণবিক গঠন, আণবিক ওজন এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে এটাকে আরো কয়েকভাবে ভাগ করা যায়। আণবিক গঠন, আণবিক ওজন, রাসায়নিক ধর্মের ভিত্তিতে আরো কয়েকটি ভাগে ভাগ করা যায়। যা এদের ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম সরলতমটার নাম হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্রতম, এদের ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম এবং সরলতমটার নাম কি? মনোস্যাকারাইড। আচ্ছা, এখানে তো শুধু একটা কথা বলা হয়েছে, মনোস্যাকারাইডের কথা বলা হয়েছে। আরেকটা যদি বলি, তাহলে আরেকটাকে বলা যাবে হচ্ছে ডাইস্যাকারাইড, ঠিক আছে? একটা কি? আরেকটা হচ্ছে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। এটা বাংলায় তোমরা এখানে দিতে পারো যে আরেকটা, এটা হচ্ছে এক্সট্রা পড়া বলতে গেলে, বইয়ের বাইরের পড়া, এরকম। বই যেহেতু নাই, তো সেটা পড়ার দরকার নেই, বাট তোমরা জানে রাখো যে আরেকটা হচ্ছে ডাইস্যাকারাইড, ঠিক আছে? মনো মানে কি? মনো মানে কম, ডাই মানে হচ্ছে দুই। মনো মানে একক, বা ডাই মানে দুই, ঠিক আছে? একটি জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে কোনটি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে। এটা হচ্ছে মনোস্যাকারাইডের কাজ। মনোস্যাকারাইডের কাজ, এটি কি কাজ হিসেবে কাজ করে? এটি জটিল কার্বোহাইড্রেট একক হিসেবে কাজ করে, মনোস্যাকারাইড, ঠিক আছে? মনোস্যাকারাইডকে আমি কি জন্য বলতেছি, দেখো গাঠনিক একক কি জন্য বলতেছি। আমরা এখানে কি বুঝছিলাম বলতো, যে অনেকগুলো মনোমার মিলে হচ্ছে একটা পলিমার তৈরি হয়, অনেকগুলো মনোমার, এই যে দেখো মনোমার, অনেকগুলো মনোমার মিলে হচ্ছে একটা পলিমার তৈরি হয়। তো ডাইস্যাকারাইড মানে কি? ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুই, ডাই, ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুই। আর মনোস্যাকারাইড, মনো, মনোস্যাকারাইড মানে হচ্ছে এক।
তো অনেকগুলো মনোস্যাকারাইড মিলে কি তৈরি হবে, একটা ডাইস্যাকারাইড তৈরি হবে, অনেকগুলো মনোস্যাকারাইড মিলে আর কি তৈরি হবে, সুগার তৈরি হবে। এরকম মনোস্যাকারাইড হচ্ছে জটিল কার্বোহাইড্রেট যেগুলো আছে, বড় বড় জটিল কার্বোহাইড্রেট মানে কি, বড় বড় অন্যান্য যে কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলোর গাঠনিক, সেগুলো তৈরি গাঠনিক একক হিসেবে কাজ করে, সেগুলো তৈরি গাঠনিক একক হিসেবে কাজ করে। এদের সাধারণ সংকেত কি, এদের সাধারণ সংকেতটা সেম টু সেম কার্বোহাইড্রেটের মতোই, খালি এখানে এন দিয়ে বুঝাইছে। এন ইস টু টু এন ইস টু এন, অর্থাৎ এন যদি 1 হয় তাহলে টু এন কি হবে, 2 হবে, আবার এন কি হবে, 1 হবে, আবার এন যদি 3 হয় তাহলে টু এন কি হবে, 2n হবে 6 এবং এন কি হবে, 3 হবে। অর্থাৎ গাঠনিক সংখ্যা হচ্ছে Cn H2n ON। এদের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা 5টি হলে তাদের কি কি বলে, পেন্টোজ সুগার বলে। এখন দেখো পেন্টোজ সুগার কি হবে বলে, এইখানে একটা চিত্র দিচ্ছে পেন্টোজ সুগার, 2 ধরনের পেন্টোজ সুগার। তো 2 ধরনের পেন্টোজ সুগারের চিত্র দিচ্ছে, আমি তোমাকে একটা দিয়ে বুঝাই দিই, তারপর আবার পেন্টোজ সুগারের 2 ধরনটা বুঝাই দিব। দেখো প্রথমত এখানে দেখো কয়টা কার্বন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই যে একটা 5টা। ঠিক আছে, এই 5টা কার্বন মিলে আমাদের কি তৈরি হচ্ছে, এই 5টা কার্বন মিলে আমাদের তৈরি হচ্ছে পেন্টোজ। 5টা কার্বন থাকলে কি তৈরি হবে, 5টা কার্বন তৈরি হবে পেন্টোজ। ঠিক আছে, এই পেন্টোজ সুগারের দুইটা পেন্টোজ সুগারের একটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, অন্যটি হচ্ছে রাইবোজ সুগার। ঠিক আছে, এই পেন্টোজ সুগারে একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, অন্য হচ্ছে রাইবোজ সুগার। তো ডিঅক্সি রাইবোজ সুগার এবং রাইবোজ সুগার এই বিষয়গুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড যখন পড়াবো তখন অত্যন্ত ভালোভাবে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাট এখন জাস্ট একটু শুনে রাখো যে একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর এটা হচ্ছে রাইবোজ সুগার। এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো, পার্থক্য মাত্র একটা অক্সিজেন। শুধুমাত্র একটা অক্সিজেনের কারণে একটা পুরোটা নাম চেঞ্জ হয়ে গেছে। সবগুলো অক্সিজেন না কিন্তু, একটা অক্সিজেন। একটা অক্সিজেন কোনটা, এই দেখো রাইবোজের ক্ষেত্রে কি হয়, রাইবোজের ক্ষেত্রে একটা অক্সিজেন থাকে, একটা কার্বনের সাথে একটা অক্সিজেন থাকে, কিন্তু ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে ওই অক্সিজেনটা থাকে না। ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে ওই অক্সিজেনটা থাকে না। ডিঅক্সি মানে কি বুঝে, ডি মানে হচ্ছে নাই। ঠিক আছে, ডি মানে হচ্ছে নাই, আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন। অর্থাৎ এই পেন্টোজ সুগারের যে কোনো একটা কার্বনের সাথে যে নির্দিষ্ট অক্সিজেন থাকার কথা ছিল সে অক্সিজেনটা নাই, এই জন্য কি বলা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, মাত্র একটা অক্সিজেনের কারণে নাম চেঞ্জ হয়ে গেছে। একটা দুই পেন্টোজ সুগার 2 ধরনের আছে, 2 ধরনের পেন্টোজ সুগার এখানে বলা হয়েছে, দুইটার মধ্যে একটা হচ্ছে রাইবোজ পেন্টোজ সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার। রাইবোজ পেন্টোজ সুগারে অক্সিজেন আছে, ডিঅক্সি রাইবোজের নামের মধ্যে বলা হয়েছে যে এখানে কোনো অক্সিজেন থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট কার্বন অক্সিজেন থাকবে না, অর্থাৎ এটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার। তো এখান থেকে তোমরা এটা পড়ে নিও, এই যে এটা এই জায়গাটা যেটা আছে, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের গঠনগত দিক থেকে একই, গঠনগত দিক থেকে একই না, দেখো তো উপর এই যে এটাও 5 কোণা 5টা দিয়ে থাকে, এটাও 5 কোণা, এটাও 5টা দিয়ে থাকে। ঠিক আছে, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের গঠনগত দিক থেকে একই, পার্থক্য শুধু কি, পার্থক্য শুধু হচ্ছে সরি, এদের পার্থক্য শুধুমাত্র একটাই, পার্থক্য হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগারের একটি কার্বনে অক্সিজেন নেই, ডিঅক্সি রাইবোজ সুগারের একটি কার্বনে অক্সিজেন নেই, এটা হচ্ছে এটার পার্থক্য। ঠিক আছে, এবার আসো, নিচে আসো। তোমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখতে হবে পেন্টোজ সুগারের জীবজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক নিউক্লিক অ্যাসিডের অন্যতম। তোমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখতে পাবে এই পেন্টোজ সুগারের জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক অণু, নিউক্লিক অ্যাসিড তৈরির একটি প্রধান উপাদান। ঠিক আছে, এই পেন্টোজ সুগারটা কি নিউক্লিক অ্যাসিড তৈরির একটি প্রধান উপাদান বা নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম প্রধান উপাদান। সেটা কি, সেটা হচ্ছে এই পেন্টোজ সুগার। একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার, একটা হচ্ছে রাইবোজ পেন্টোজ সুগার। ঠিক আছে, এবার আসো কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় ভূমিকা। কার্বোহাইড্রেট শারীরবৃত্তীয় ভূমিকা আর অল্প একটু ক্লাস জাস্ট এটা করে নাও। কার্বোহাইড্রেট সামগ্রিক ভূমিকা, এটা হচ্ছে একদম কি বলা যায় 5 স্টার বা ট্রিপল স্টার বা হোয়াট এভার, ইনফিনিটি স্টার, অসংখ্য স্টার দিয়ে পূরণ করা যাবে, কারণ এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। কার্বোহাইড্রেট শারীরবৃত্তীয় ভূমিকা, কার্বোহাইড্রেট শরীরের শক্তি সরবরাহের প্রধান উৎস। কার্বোহাইড্রেট কি, শক্তি সরবরাহের প্রধান উৎস। খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট গ্রহণ করা হলে সেটি ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়। খাদ্য হিসেবে যেমন, খাদ্য হিসেবে কি চিনি, খাদ্য হিসেবে কি চাল, আটা, আটা তো নয়, আটা রুটি। ঠিক আছে, তারপরে হচ্ছে আর অন্যান্য যা যা আছে, এগুলো যখন কার্বোহাইড্রেট হিসেবে খাদ্য হিসেবে গঠন করা হচ্ছে সেগুলো বেশিরভাগ কোষের শক্তির জন্য,
বেশিরভাগ কোষ শক্তির জন্য এই গ্লুকোজগুলো ব্যবহার করে, গ্লুকোজে রূপান্তরিত হয় এবং এই গ্লুকোজগুলো বেশিরভাগ কোষ শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করে, বেশিরভাগ কোষ শক্তির জন্য কি ব্যবহার করে, গ্লুকোজ ব্যবহার করে থাকে, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃৎ বা পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃৎ বা পেশিতে, যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। এখন আমি আসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বুঝাইতে আসছিল। এই দেখো, একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ আছে এখানে, তো এ কি করে, এর হচ্ছে 2 গ্রাম দরকার, এ 10 গ্রাম খায় নাই, ঠিক আছে। তো 10 গ্রাম কিসে পরিণত, 10 গ্রামের মধ্যে 8 গ্রাম কিসে পরিণত হয়, চর্বি বা ফ্যাটে পরিণত হয়। কিন্তু এই 2 গ্রাম কি সাথে সাথে আমাদের যে শরীরে লাগে, এই 2 গ্রাম যে যাচ্ছে শরীরে, এই 2 গ্রাম শরীরে যাচ্ছে, এটা কি সাথে সাথে আমাদেরকে লাগে, সাথে সাথে কিন্তু এটা লাগে না। এই 2 গ্রাম অল্প অল্প করে লাগে। যেমন ধরো তুমি যখন খাচ্ছ, তুমি যখন খাবার দাবার, এটা তোমার খাবার আছে, প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার আছে, ঠিক আছে। তো এই প্লেটের মধ্যে খাবার যখন তুমি খাচ্ছ, তুমি কি সাথে জাস্ট 1 সেকেন্ডের জন্য বা 1 ঘন্টার জন্য শক্তি পাও, না তুমি সারাদিনের জন্য শক্তি পাও? আমরা তো প্রতি সবসময় খাই না, আমরা সকালে খাই, দুপুরে খাই, বিকেলে বা রাতে খাই, ঠিক আছে। তো সকালের খাবারটা দিয়ে দুপুর পর্যন্ত চলে, দুপুরের খাবারটা রাত পর্যন্ত চলে, রাতে খায় আবার সকালে খাইতে হয়। সেই রাতটা সারা রাত আমি কিভাবে চলবো, ঠিক আছে না, আমার শারীরবৃত্ত কাজ কিভাবে হবে? তো আমাদের শরীর কি করে, এই 2 গ্রামকে ভাঙে, অল্প অল্প করে ভাঙে, ঠিক আছে। 2 গ্রামকে অল্প অল্প করে ভাঙে, মিলিগ্রাম বানায়, মিলিগ্রাম বা কিছু কিছু অল্প কিছু করে বানায়, ঠিক আছে। ভাঙ্গায় টাঙ্গায় কয়েক মিলিগ্রাম করে একটু করে একটু করে ইউজ করে, আর বাকি যে অংশটা আছে, ধরো 1 গ্রাম যদি বাকি থাকে, বা 1.5 গ্রাম, 1/2 গ্রাম ইউজ করলো, আর 1.5 গ্রাম বাকি আছে, তো সে 1.5 গ্রাম কোথায় ইউজ হবে, 1.5 গ্রাম কোথায় যাবে, 1.5 গ্রাম ইউজ করা হবে আমাদের, সত্যি, সরি, 1.5 গ্রাম হচ্ছে আমাদের কোথায় থাকবে, 1.5 গ্রাম হচ্ছে আমাদের ভবিষ্যতে ব্যবহার করার জন্য, অর্থাৎ সকালে তুমি খাইছো, সকাল সারাটা সকাল দুপুর পর্যন্ত ব্যবহার করার জন্য যকৃতে ইউজ সব থাকে এবং পেশিতে থাকে। কি হিসেবে থাকে, গ্লুকোজ হিসেবে কিন্তু থাকে না, কি হিসেবে থাকে, গ্লাইকোজেন হিসেবে থাকে। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবে তোমরা। গ্লাইকোজেন হিসেবে থাকে, কি হিসেবে থাকে, গ্লাইকোজেন হিসেবে থাকে, গ্লাইকোজেন, গ্লাইকোজেন হিসেবে আমাদের কোথায় থাকে, যকৃতে থাকে এবং পেশিতে থাকে। এটা হচ্ছে আমাদের যে জরুরি কার্বোহাইড্রেট আছে, ওই জরুরি কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একমাত্র শক্তি সরবরাহ হিসেবে কাজ করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে নিতে হবে। কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ, কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ, কোথায় গেল রে, কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহকারী হিসেবে কাজ করে থাকে। বুঝছো? কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি হিসেবে কাজ করে থাকে। আচ্ছা ভাইয়া, মস্তিষ্ক তো বুঝলাম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ওটাকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো আমাদের যে এর পরের অধ্যায় আছে, ওই পরের অধ্যায়টাতে সুন্দর করে বুঝাই দেবো। এই অধ্যায়ে বুঝাইতে গেলে মাথা একদম গড়বড় হয়ে যাবে, এমনি অনেক কিছু বুঝছো আজকে, তার মধ্যে যদি আবার ওগুলো বুঝতে চাও তাহলে মাথা একদম গরম হচ্ছে। জাস্ট মনে রাখো যে গ্লুকোজ কোনটা, গ্লুকোজ, গ্লাইকোজেন না কিন্তু, এখানে কিন্তু গ্লুকোজ, ঠিক আছে, এখানে কিন্তু গ্লুকোজ। গ্লুকোজ কি করে, গ্লুকোজ এখানে, গ্লুকোজ এখানে, আরে, গ্লুকোজ এবং গ্লুকোজ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একমাত্র শক্তি সরবরাহকারী হিসেবে কাজ করে থাকে। কার্বোহাইড্রেট শক্তির শরীরের পেশি শক্তি সরবরাহ, কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে থাকে। কারণ কি, আমরা ভাত টাত খাই, ভাত থেকে তো আমরা শক্তি পাই, তাই না, ভাত কি কার্বোহাইড্রেট। গ্লাইকোজেন হৃদপেশি শক্তির অন্যতম উদাহরণ হচ্ছে, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস বাবা, এটা মনে রাখতে হবে। গ্লাইকোজেন হৃদপেশি শক্তির অন্যতম প্রধান উৎস। এখন দেখো, এখানে একটা কথার মধ্যে প্যাঁচ আছে। গ্লুকোজ মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহ, একমাত্র, অর্থাৎ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে শক্তি আছে, এটা গ্লুকোজ ছাড়া কোনো কিছু দিয়ে মিটানো যাবে না। কিন্তু হৃদপেশির ক্ষেত্রে গ্লাইকোজেন অন্যতম প্রধান উৎস, একমাত্র নয় কিন্তু। হৃদপেশির ক্ষেত্রে গ্লাইকোজেন হচ্ছে অন্যতম প্রধান উৎস, যেটা কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায়। গ্লাইকোজেন কি, গ্লাইকোজেন থেকে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, কিন্তু গ্লাইকোজেন হৃদপেশির অন্যতম প্রধান উৎস। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া, ঠিক আছে। এরপর আসি, প্রোটিন যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ থেকে বিরত থেকে শক্তিতে রূপান্তরিত না হতে না, প্রোটিনকে যেন নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ থেকে বিরত থেকে শক্তিতে রূপান্তরিত হতে না হয়, কার্বোহাইড্রেট তার নিশ্চয়তা প্রদান করে। এখন বুঝাই দেই এটা। দেখো, আমাদের শরীরে কি কি আছে, কার্বোহাইড্রেটও আছে, প্রোটিনও আছে, ঠিক আছে। তো
প্রোটিনের নির্দিষ্ট কিছু কাজ আছে। প্রোটিনকে বলা হয়েছে ভাই তুই এটা করবি, আর কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে এটা করা। ঠিক আছে? তো প্রোটিনকে যেন এই নির্ধারিত কাজটা থেকে বের না হয় বা বিরত থেকে এই কাজটা না করতে হয়, একটা অন্যতম শক্তিতে রূপান্তরিত হতে না হয়, তার নিশ্চয়তা প্রদান করে কে? তার নিশ্চয়তা প্রদান করে হচ্ছে কার্বোহাইড্রেট। অপাচ্য কার্বোহাইড্রেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অপাচ্য কার্বোহাইড্রেট সেলুলোজ, পেকটিন জাতীয় জটিল শর্করা, পেকটিন জাতীয় জটিল শর্করা, এগুলা কি? এগুলা হচ্ছে জটিল শর্করা। সেলুলোজ, গ্লুকোজ যেরকম একটা আছে, ফ্রুক্টোজ যেরকম একটা আছে, এটা এরকম একটা সেলুলোজ, এগুলো কি? জটিল শর্করা। পেকটিন কি? পেকটিন হচ্ছে একটা জটিল শর্করা। এছাড়াও কি? অপাচ্য কার্বোহাইড্রেট। আচ্ছা, অপাচ্য আর পাচ্যর মধ্যে পার্থক্য বলি। পাচ্য মানে যে কার্বোহাইড্রেট তো তুমি খাইছো, খাওয়ার পর তোমার ওটা দেহে চলে গেছে, দেহ ওটাকে নিয়ে নিছে, দেহ ওটার দরকার নেই, এটা মানে দেহর ওটার দরকার আছে। আর অপাচ্য মানে কি? যেটা তুমি খাইছো বাট দেহ ওটাকে ভাঙতে পারে নাই, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্রতম অংশে নিয়ে যেতে হবে, দেহটাকে ওইটা নিয়ে যেতে পারেনি, ওটা হচ্ছে অপাচ্য কার্বোহাইড্রেট। অপাচ্য কার্বোহাইড্রেট সেলুলোজ, পেকটিন, এই তিন রকমের কার্বোহাইড্রেট বা তিন রকমের জটিল শর্করা বা জটিল কার্বোহাইড্রেট মল তৈরিতে এবং মল নিষ্কাশনে সাহায্য করে। এগুলো কিন্তু মল নয়, ঠিক আছে? এগুলা মল নয়, এগুলা মল নয়। এরা কি করে? মল তৈরিতে সাহায্য করে এবং মল নিষ্কাশনে সাহায্য করে। এরা মল হয়ে বা দেহ থেকে বের হয়ে যায় না, এরা মল তৈরিতে সাহায্য করে এবং মল নিষ্কাশনে সাহায্য করে। বুঝছো? কথার মারপ্যাচগুলো বুঝতে হবে। খাদ্যে যথেষ্ট ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট কি? খাদ্যে য- যথেষ্ট ফাইবার সমৃদ্ধ, ফাইবার মানে কি? আঁশ। ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। রক্তে যে গ্লুকোজের পরিমাণ আছে, রক্তে গ্লুকোজের পরিমাণের মধ্যে কারণ রক্তে গ্লুকোজ বেশি হয়ে যায়, রক্তে গ্লুকোজ কমে যায় ডায়াবেটিক্স এর ক্ষেত্রে, জানো না? ডায়াবেটিক্স এর ক্ষেত্রে রক্তে গ্লুকোজ বেশি হয়ে গেলে ডায়াবেটিক্স হয়, রক্তে গ্লুকোজ কমে গেলে আর একটা রোগ হয়। ঠিক আছে? রক্তের গ্লুকোজের পরিমাণ যেটা আছে, আমার বেশিও যেন না হয়ে যায়, কমও যেন না হয়ে যায়, এই পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে কে? এই পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে যথেষ্ট ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট, জটিল কার্বোহাইড্রেট। যথেষ্ট ফাইবারযুক্ত জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি যা যা পড়াইলাম, হুম, যা যা পড়াইলাম সব তোমাদেরকে বুঝাই দিছি। তোমরা যে যা লিখে দিছি, যে নোটগুলো আছে, এই নোটগুলো লিখে নিবে খাতায়। আর স্ক্রিনশট নিয়ে তারপর পরে লিখে নিতে পারো, অথবা পজ টজ করে করে লিখে নিতে পারো। আমি যখন লিখে দিচ্ছিলাম তখনই পজ করে লিখে নিলে তাহলে আরো বেটার হয়। তারপর এটা পরে আর লিখতে হচ্ছে না, এটা একটা ভেজাল লাগে, বুঝছো না? তো এগুলা করবে, এগুলা বুঝে নিবে বা পড়া সবকিছু করে নিবে। আমার লেখা একটু খারাপ হইতে পারে, আমার লেখাটাই আমি ট্রাই করতেছি ঠিকঠাক করার, লেখা সুন্দর করার। বাট তোমরা একটু কনসিডার করো, দুই একটা দিন একটু কনসিডার করো, দুই একটা ক্লাস। ঠিক আছে? আর এগুলা যেগুলা দেখাই দিলাম, যেগুলা সম্পূর্ণ দেখাই দিচ্ছি, এগুলো একটু পড়বে, মুখস্থ করবে, কারণ এগুলার বিষয়ে পরীক্ষা আছে। তোমরা এই ক্লাসের নিচে একটা পিডিএফ ফাইল পাবে, অথবা একটা ডিরেক্ট অনলাইন এক্সামের একটা লিঙ্ক পাবে। তো ওই অনলাইন এক্সামের লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি এক্সামটা দেবে। বুঝছো? এক্সামটা দিয়ে কত পাইছো, কে কত পাইছো, কার কত হয়েছে দেখবো আমি, সর্বোচ্চ তোমরা কত পাইছো। এন্ড ওয়েট, তোমরা পাইছো ধরো 25-এর মধ্যে 13 বা 10, কিন্তু আমাদের এখানে আসে কমেন্টে লিখতেছে 25 পাইছি, তাহলে কিন্তু হবে না। আর দেখে দেখে পরীক্ষা দিবে না, না দেখে যতটুকু পড়ছো, যতটুকু পড়াইছি তার মধ্যে থেকে প্রশ্ন করবো, না দেখে এমনি পারবা। যতটুকু প্রশ্ন করছি বা যতটুকু পড়াইছি তার মধ্যে থেকে প্রশ্ন দিব, তোমরা দেখে না দেখে পরীক্ষা দিবে, মুখস্থ করে পরীক্ষা দিবে। এন্ড তোমরা যে পরীক্ষাগুলো দিবে ওগুলোর রেজাল্ট কিন্তু আমি পাবো অনলাইনে। ঠিক আছে? তো ডু নট চিট, ওকে? তো নেক্সট পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়াবো। আর নিউক্লিক অ্যাসিড শুরু করবো। নিউক্লিক অ্যাসিডটা বিশাল বড় একটা টপিক। ঠিক আছে? বিশাল বড় তো নয়, খুব ভেজাল একটা টপিক, অনেক কিছু বুঝাইতে হয়। তো নিউক্লিক অ্যাসিডের ডিএনএটা মেবি নেক্সট ক্লাসে করাবো আমি তোমাদের। ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। ঠিক আছে? আসসালামু আলাইকুম।